সুইসাইড নোট লিখেছেন শহীদুল ইসলাম রাজন। আজকে রয়েছে চতুর্থ পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। নীলার মায়ের সাথে কথা বললে শ্রাবণ হতাশা থেকে কিছুটা সামলাতে পারত নিজেকে, কারণ তিনি প্রায় শ্রাবণকে নিজের ছেলের মতো করে বোঝাতেন এবং তিনি চাইতেন না শ্রাবণ কখনো কষ্ট পাক। তিনি নীলাকেও বোঝালেন শ্রাবণের বিষয়ে। নীলা প্রথম চাইলেও শেষ দিকে সে শ্রাবণকে নিষেধ করত শ্রাবণ যেন তার মায়ের সাথে এত কথা না বলে, কারণ তার মা বেশিরভাগ ক্ষেত্রে শ্রাবণেরই পক্ষ নিতেন এবং নীলাকে শাসন করতেন, যা নীলার মোটেও পছন্দ না। নীলা চাইতো কেউ যেন তাকে অতিরিক্ত অধিকার না দেখায়, শাসন না করে। খুব সম্ভবত প্রতিটি মেয়েই এমনটা চায়। তবে নীলা নাজিমের সাথে পরিচিত হওয়ার পর থেকেই নিজের অধিকার এবং স্বাধীনতা সম্পর্কে বেশি সচেতন হয়েছিল। এর আগে সে শ্রাবণের মতো করে চলত। তার যত পরিবর্তন সব নাজিম আসার পরে। নাজিমকে নীলার ব্যাপারে জিজ্ঞেস করা নিয়ে নীলা আবার শ্রাবণের সাথে কথা বলা বন্ধ করে দিল। শ্রাবণের কাছে অবাক লাগলো এই ভেবে যে যাকে নিয়ে এত ঝগড়া হতো তাদের দুজনের মাঝে নীলা তার সাথে ঠিকই নিয়মিত যোগাযোগ রাখত, কথা বলতো, অথচ কিছু হলে কথা বন্ধ করত তার সাথে। নীলার পরীক্ষা থাকায় শ্রাবণ এত বেশি কিছু বলতে পারত না। নিজের মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করত তার। একদিন শ্রাবণকে তার দু বন্ধু একটি ছবি দেখালো। ছবিতে নীলাকে একটি ছেলের সাথে দেখা যাচ্ছিল। ছেলেটিকে চিনতে দেরি হলো না শ্রাবণের। যাকে নিয়ে তাদের শত ঝগড়া, তার প্রতি নীলার শত অবহেলা, ছেলেটি ছিল সেই ব্যক্তি। কোথায় এবং কখন জিজ্ঞেস করলে বন্ধুরা বলল একদিন আগে দেখেছিল এবং এমন একটি জায়গা থেকে বের হতে দেখেছিল যেখানে প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ তেমন যায় না, এবং বলতে গেলে প্রেমিক প্রেমিকা সে জায়গায় যায় কেবল একটি কারণে, আর তা হলো শারীরিক সম্পর্ক। নীলার এই খবরটি পাওয়ার পর অনেক বেশি হতাশ হয়ে গেল শ্রাবণ। এতদিন ধরে তার যে বিষয়টি নিয়ে ভয় ছিল, সেদিন বন্ধুদের কথায় মনে হলো সে ভয়টি সত্য হলো তার। এতদিনের দেওয়া মিথ্যা সান্ত্বনাগুলো সেদিন কোনো উপকারে আসলো না শ্রাবণের। সেগুলো সেদিন তাকে আর মিথ্যা সুখী করতে পারল না। মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন তাদের নিজেদের বিশ্বাসের ওপরও অবিশ্বাস হয়। শ্রাবণের ক্ষেত্রেও সেটি ঘটল। এক ঝাঁক ঘৃণা জমতে লাগলো নীলার উপর। অনেকটা পাগলের মতো হয়ে গেল শ্রাবণ। কি করবে বুঝে উঠতে পারছিল না সে। বরাবরের মতোই বিষয়টি প্রথমে জানালো নীলার মা আর বোনকে। তারা বিষয়টি শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। কোনো মা কিংবা বোন তার মেয়ে কিংবা বোনের নামে এসব শুনতে চায় না কখনো। তারা যখন নীলাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলো, নীলা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও যখন ছবির কথা বলা হলো তখন সে স্বীকার করলো সে শুধু এমনিতেই দেখা করেছিল, অন্য কিছু না, এবং দেখাটা হয়েছিল অনেকটা তার ইচ্ছের বিরুদ্ধে। ঝুমুর তাকে শ্রাবণের বন্ধুর বর্ণনার মতো করে বললে সে শ্রাবণকে গালাগালি দিতে লাগলো আর বলতে লাগলো শ্রাবণের কারণে তার যত সমস্যা হয়, এবং শ্রাবণের পরিবার নিয়ে যা মুখে আসলো তাই বলতে লাগলো। এতেই ক্ষান্ত হলো না নীলা। সে শ্রাবণকে সাথে সাথে কল দিয়ে অনেক বাজেভাবে কথা বলল এবং ভবিষ্যতে যেন তার সাথে যোগাযোগ না করে সেটিও বারবার মনে করিয়ে দিল। শ্রাবণ বারবার নাজিমের সাথে দেখা করা নিয়ে কথা বললে নীলা আরও বেশি দৃঢ় হয়ে গেল এবং শ্রাবণকে তার মাকে নিয়ে অনেক বাজে মন্তব্য এবং প্রশ্ন ছুড়ে দিল। প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম: আমাকে নিয়ে যে এত কথা বলিস, কিন্তু তোর মা যে 2 বিয়ে করেছে সেটা তোর চোখে লাগে না? এই প্রশ্নটা শোনার পর শ্রাবণ কিছুক্ষণের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সাথে সাথে ফোন রেখে দিল আর ভাবতে লাগলো যে মেয়েকে সে তার সমস্ত সত্তা দিয়ে ভালোবেসেছিল, আজ সে মেয়ে তাকে এসব বলে। যে মেয়ে এক সময় তাকে ছাড়া কিছু বুঝতো না, আজ সে মেয়ে অন্যের সাথে খারাপ জায়গায় যায়। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো অনবরত। এসব ভাবনার পাশাপাশি মায়ের দ্বিতীয় বিয়ের কথা এবং নীলার করা প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো তার। নীলা শুধু বাজে মন্তব্যই করেনি, শ্রাবণকে আরও বলল সে যা ইচ্ছা তা করবে। এই বিষয় নিয়ে শ্রাবণ যেন নীলার মা বোনকে কিছু না বললে সে আরও বাজে কিছু বলবে। নীলার এমন কথা শুনে নীলার মা নীলা থেকে ফোন কেড়ে নিয়ে নিলেন আর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, পড়ালেখা করে এসব শিখেছিস? অন্যের বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় তাও জানিস না, তো আমাদেরকে কিভাবে সম্মান করবি?
তারপর তিনি ফোন নিয়ে শ্রাবণকে বললেন, বাবা তুমি আর এখানে কল দিও না, আমি ক্ষমা চাচ্ছি নীলার ব্যবহারের জন্য। এই বলে তিনি ফোন রেখে দিলেন। নীলা শ্রাবণ দুজনেই কাঁদতে লাগলো, কেউ ফোনের এপাশে কেউ ওপাশে। সেদিনের পর থেকে নীলা খুব চুপচাপ হয়ে গেল, কারো সাথে তেমন কথা বলতো না, না তৃতীয় ব্যক্তির সাথে না শ্রাবণের সাথে। শ্রাবণও বুঝে গিয়েছিল তার সকল ভালোবাসা, সকল চেষ্টা বারবার ব্যর্থ প্রমাণিত হচ্ছে। জীবনের প্রতি তার আফসোস বাড়তে লাগলো। নীলা বারবার ভাবতে লাগলো সে কি এমন করেছে যে তাকে এই অপরাধে এত কিছু শুনতে হচ্ছে। সে শুধু নাজিমের সাথে সেদিন দেখা করেছিল, তাও অনেক জোর করার পর দেখা করেছিল সে। সেদিন নাজিমের জন্মদিন ছিল, তাই আগে অনেকবার না করলেও সেদিন মুখের উপর শক্তভাবে না বলতে পারেনি নীলা। কথা ছিল শুধু দেখা করবে, তবে নাজিম তাকে দেখা করার নাম করে তাকে নির্জন একটি জায়গায় নিয়ে যায়। আগে কখনো যাওয়া হয়নি বলে নীলা বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় যাচ্ছে, তবুও সে বারবার জিজ্ঞেস করছিল, আমরা কোথায় যাচ্ছি? এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি পাশের মানুষটি, শুধু বলল, গেলেই বুঝবা। আশেপাশে অনেক ছেলে মেয়ে দেখে নীলা কিছুটা সাহস রেখেছিল মনে, আর নাজিম অনেক দিন ধীরে ধীরে নীলার বিশ্বাস অর্জন করেছিল অনেকটাই। নীলা ভালো করে তাকাতেই যখন বুঝতে পারলো আশেপাশে ছেলে মেয়েগুলো কিছুটা শারীরিক ভালোবাসায় লিপ্ত, তখন সে পিছু হটতে লাগলো। নীলার পিছিয়ে যাওয়া দেখে পাশের মানুষটি নীলার হাত ধরে ফেলল এবং নীলাকে অনেক অনুরোধ করে একটি বেঞ্চে বসালো। নীলার খুব অন্যরকম লাগছিল তখন। নাজিম তাকে বারবার অনুনয় সুরে আবারও প্রেমের প্রস্তাব দিতে লাগলো। নীলা খুব ভদ্রভাবে প্রত্যাখ্যান করতে লাগলো এবং না পেরে শেষে বলল, আচ্ছা পরে দেখা যাবে, শ্রাবণকে আমি এখনও ভালোবাসি, জানি সেও আমাকে অনেক ভালোবাসে, তাই নতুন করে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবো না। আমার কিছুটা সময় লাগবে তাকে ভুলতে পারলে আমি সিদ্ধান্ত নেব কি করব না করব। প্লিজ আপনি আমাকে এই ব্যাপারে আর কোনো কিছু না বললে খুশি হব, আর আমার ভালো লাগছে না, আমি এখন চলে যাব। এ কথার পর নাজিম আরেকটি অনুরোধ করলো। অনুরোধটি ছিল নীলা যেন মাঝে মাঝে তার সাথে দেখা করে। এই অনুরোধের বিপরীতে কিছু বলল না নীলা, কেবল উঠে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগলো। তারপর তারা উঠে গেল এবং সেখান থেকে বের হয়ে নীলা তার বাসায় চলে গেল। সেদিন কিছুই হয়নি তাদের, তবুও সে দোষী হলো, তবুও সে কলঙ্কিত হলো। এই কারণে তার বেশি রাগ হলো শ্রাবণের উপর। শ্রাবণের অধিক সন্দেহ তাকে অতিষ্ঠ করে ফেলেছিল। অন্যদিকে শ্রাবণ ভেবেই নিল যে নীলা তার থেকে হারিয়ে গেছে চিরদিনের জন্য, আর কোনো আশা ছিল না তার। এসব নিয়ে ভাবতে ভাবতে পরীক্ষাও ভালো হচ্ছিল না, আর মায়ের সাথেও কোনো দেখা বা কথা বলা হয়ে উঠছিল না। একদিন সময় করে শ্রাবণ গিয়েছিল মাকে দেখতে। নীলার ব্যাপারে জানতে চাইলেন মা। শ্রাবণ মাকে সব বিস্তারিত বলল। তিনি সব শুনে শ্রাবণের বাবার প্রসঙ্গ টেনে আনলেন, এ কথা বোঝাতে যে নীলাকে আটকে রাখার চেষ্টা আর না করাই ভালো। তিনি আরও বললেন, নীলা যেহেতু কোনোভাবেই থাকতে চাচ্ছে না, তাই তাকে আটকে রাখার চেষ্টা করাটা একটু বেশি বাড়াবাড়ি। আর সে যদি চলে গিয়ে খুশি হয় তবে তাকে তাই করতে দাও। তোমার কারণে যদি সে কষ্টে থাকে তাহলে তোমার ভালোবাসার তো কোনো মূল্য থাকবে না। আর ভালোবাসার মানুষকে নিজের কাছে আটকে রাখার নাম ভালোবাসা না, তাকে তার মতো করে থাকতে দেওয়ার নাম ভালোবাসা, তাকে সুখে রাখার নাম ভালোবাসা। সে যেখানে সুখ পায় সেখানে যাক, সে ভালো থাকলেই হবে, তাকে আর আটকে রেখো না। সে যদি তোমার কাছে থাকা সুখী মনে করে তাহলে সে আবার আসবে। প্রতিটি মানুষকে যে সুখী হতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু কিছু মানুষের জন্মই হয় নিজের সুখ ত্যাগ করে কাছের মানুষদের সুখী রাখার জন্য। কষ্ট পেও না, একটাই তো জীবন, এমনি কেটে যাবে। এসব কথা শুনে আরও বেশি খারাপ লাগলো শ্রাবণের। নিজের খারাপ লাগাকে ভুলতে অন্য প্রসঙ্গ টেনে আনলো সে। মাকে হঠাৎ জিজ্ঞেস করলো, বাবার চিঠিটা পড়েছেন কিনা? মাথা নেড়ে সম্মতি দিলেন মা এবং শ্রাবণকে বললেন, তোমাকে আজ কিছু কথা বলবো শ্রাবণ, আশা করি তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে। কথাগুলো তোমার জানা উচিত। তোমার বাবা এবং আমার সম্পর্ক শুরু থেকে এমন ছিল না। আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল এবং তুমি পৃথিবীতে আসার পর তোমার বাবা অনেক বেশি খুশি হয়েছিলেন। তার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় একটি পাওয়ার মধ্যে তুমি ছিলে অন্যতম। তিনি তখন তোমাকে অনেক ভালোবাসতেন, তোমাকে অনেক আদর করতেন। তুমিও বাবার জন্য অনেক পাগল ছিলে। বাবা একটু বকা দিলে কান্না করতে, বাবা একটু হাসলে হাসতে, বাবাকে ঘোড়া বানিয়ে পিঠে চড়তে। বাবার সাথে তোমার কত খুনসুটি ছিল তখন। বাবা তোমার জন্য ব্যবসায় বসতে চাইতেন না ঠিক মতো। বিশ্বাস করো, তোমার বাবা আগে কখনো এমন ছিলেন না। তিনি তার চিঠির মতো ছিলেন।
তাই তোমাকে বলবো, অতীতের সুন্দর দিনগুলোর জন্য হলেও পারলে তোমার বাবাকে মাফ করে দিও। আরেকটা কথা, আমি তো তোমাকে অনুরোধ করিনি কোনো দিন, তবে আজ করব, এবং তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার এই অনুরোধটি শোনার পর তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নেই। প্রকৃতির কাছে আমি যে সব সময় নিরুপায় হয়েছিলাম। তোমার অনুভূতি, তোমার কষ্ট, তোমার আক্ষেপ সব জেনে শুনেই তোমাকে অনুরোধটি করছি। তুমি আমাকে এ বাড়িতে দেখতে এসো না আর। মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেল শ্রাবণ। শ্রাবণকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মা আবার বললেন, এ নিয়ে কোনো কারণ বর্ণনা করব না আমি, তবে আশা করি তুমি অনুরোধ রাখবে। মায়ের কথাটা রাখতে গিয়েও রাখতে পারেনি সে। মায়ের কাছে আসতে হয়েছিল তার। এসেছিল আরও একবার, আর সে দিনটি ছিল মায়ের মারা যাওয়ার দিন। শ্রাবণের পৃথিবীতে মানুষ বলতে ছিল শুধু দুজন, একজন নীলা, অন্যজন মা। নীলা দূরে চলে গিয়েছিল অনেক আগে, আর মা থেকেও না থাকার মতোই ছিল এতদিন। তাও শ্রাবণ মাঝে মাঝে মাকে দেখতে পেত, শুনতে পেত, এবং মাঝে মাঝে শোনাতে পারত নিজের কথাগুলো। সেদিন মায়ের মৃত্যু সংবাদ শোনার পর মায়ের উপর অনেক রাগ হয়েছিল শ্রাবণের। তার মতে পৃথিবীতে মায়েরা আসে একবারই, তাই তাদের এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ঠিক মানায় না। অন্যান্য সন্তানের মতো মায়ের মৃত্যুতে বেশি কান্না করেনি শ্রাবণ। সে মাকে সেদিন শেষবারের মতো ভালো করে দেখেছিল। মায়ের চোখ, মুখ, কপাল, হাত। মা প্রতিদিনকার মতোই শুয়েছিলেন, আগে যেভাবে শুয়ে থাকতেন ঠিক সেভাবে। মায়ের চোখগুলো দেখে মনে হচ্ছিল কোনো একটা জিনিসের জন্য প্রতীক্ষায় ছিল তার। মাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেই হঠাৎ চোখে পড়ল মাকে দেওয়া বাবার শেষ চিঠিটা বালিশের নিচে এক কোণায় পড়েছিল। সেটি হাতে নিয়ে নিজের কাছে রেখে দিল শ্রাবণ। দ্বিতীয় বাবার সাথে কখনো কথা বলতো না সে, তবে সেদিন বলেছিল, বলতে বাধ্য হয়েছিল। মাকে দাফনের বিষয়ে শ্রাবণ ওনাকে একটা অনুরোধ করেছিল, তবে উনি তা রাখেননি। শ্রাবণ চেয়েছিল তার বাবার কবরের পাশে মাকে কবর দিতে, তবে তার দ্বিতীয় বাবা তাকে সেটা করতে না দিয়ে বরং তার মাকে কবর দেওয়ার অনুমতি দিলেন তার মামাদের বাড়িতে। মাকে দাফন করা শেষে আর এক মুহূর্ত মামাদের কিংবা মায়ের বাসায় বসলো না, নিজের বাসায় চলে এলো। মায়ের মৃত্যুটা কেমন যেন আকস্মিক লাগলো শ্রাবণের কাছে। বাসায় আসার পর সে বারবার বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। শ্রাবণের বাবার মৃত্যুর কথা অতি দ্রুত নীলা জানলেও মায়ের মৃত্যুর কথাটি জানল না সে। মায়ের মৃত্যুর প্রথম দুদিন শ্রাবণ নিজ বাসা থেকে বের হয়নি তেমন। যা কয়েকবার বের হয়েছিল তা শুধু মায়ের কবর জিয়ারত করতে। বাকি সময় ঘরের মধ্যে থেকে নিজের জীবনের সমীকরণ সাজাতে লাগলো সে। জীবনের সমীকরণ সাজাতে গিয়ে কিছু কিছু বাদ দেওয়া বিষয়ও আবার উঠে আসলো। জীবনটা বড় অদ্ভুত, কখন কোন স্রোত এসে জীবনকে এলোমেলো করে দেয় তা আমরা বুঝতে পারি না। নীলার সাথে শ্রাবণের কথা হয় না অনেক দিন হলো। নীলার মায়ের নাম্বারে সেদিন কল দিল শ্রাবণ। প্রথমে কল রিসিভ করলো ঝুমুর। শ্রাবণ শুরুতে তেমন কিছু না জিজ্ঞেস করে তার মাকে দিতে বলল। ঝুমুর তার মাকে ফোন দিলে শ্রাবণ প্রথমে সালাম দিয়ে সবার খোঁজ খবর নিল। বিপরীত প্রান্ত হতে তার খোঁজ খবর জানতে চাওয়া হলে সে বলল, আপনাদের বলা হয়নি, মা মারা গেলেন আজ 4 দিন। খুব মন খারাপ ছিল, তাই আরও আগে জানাইনি আপনাদের। এখন জানানো উচিত মনে করলাম, তাই জানালাম। কিছু মনে করবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেলেন? মায়ের মৃত্যুটা হঠাৎ করেই, আমি নিজেও জানি না কি হয়েছিল। তারপর নীলার মা নীলাকে ডাকলেন এবং ডেকে সব বললেন এবং ফোনটা নীলাকে দিলেন। নীলা ঠিক কী বলবে তা বুঝে উঠতে পারছিল না। নীলাকে শ্রাবণ প্রথম বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি সত্যিই সরি, বিশ্বাস করো আমি সেদিন মাকে নিয়ে এসব বলতে চাইনি। তুমি তো জানো আমার রাগটা একটু বেশি। রাগে মাথায় মুখে যা আসে তাই বলে ফেলি। প্লিজ আমাকে মাফ করে দিও। মা এভাবে চলে যাবে তা আমি কল্পনাও করিনি। উনি থাকলে ওনার কাছে মাপ চাইতাম। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। এখন আর এসব বলে কি হবে? মা চলে গেছে, যাক, মুক্তি হলো মায়ের। আমার আর আপন বলতে কেউ রইল না। শ্রাবণের এই কথার পরিপ্রেক্ষিতে নীরা বলল, আমরা কি তোমার কেউ না? তুমি তো আমাকে সহ্য করতেই পারো না। সেটা তো তোমার সন্দেহের কারণে। বিশ্বাস করো, কারো সাথেই আমার কিছু নেই। তোমার উপর রাগ করে আমি বেশি কথা বলতাম। ও আচ্ছা, ও আচ্ছা, কি পরীক্ষা তো শেষ, কিছু করো না কেন এখন? করব দেখি, ভাবছি বাবার ব্যবসাটা করব। বাইরে কাজ খোঁজার চেয়ে নিজেদেরটাই থাকবো।
সেটাই ভালো হবে। আচ্ছা আন্টিকে দাও তো। নীলা তখন তার মাকে ফোন দিল। আন্টি, আপনি তো জানেন আমাদের সব। আমার তো এখন আর তেমন কেউ নেই। আপনারা চাইলে আমি নীলাকে বিয়ে করতে চাই। আমার তো পরীক্ষাও শেষ। ভাবছি বাবার ব্যবসায় বসবো এখন থেকে। শ্রাবণের কথা শুনে নীলার মা বললেন, আচ্ছা, নীলার বাবার সাথে কথা বলি, নীলার সাথেও, দেখি তারা কি বলে। তবে তোমাদের যেহেতু সম্পর্ক ছিল আর তোমার সব তো আমি জানি, আশা করি সবাই রাজি হয়ে যাবে। যদি নীলা রাজি হয় আমি কথা বলে জানাবো। আচ্ছা আন্টি। এই বলে ফোন রেখে দিল শ্রাবণ। বাবার বাসায় যাবে যাবে করেও এখনও যাওয়া হলো না তার। ভাবলো সব কিছু ঠিকঠাক করেই তারপরে যাবে বাবার বাসায়। নীলার সাথে শ্রাবণের আবার আগের মতো কথা হওয়া শুরু হলো। ঝুমুরের সাথে ঝগড়া, খুনসুটি সব। নিজেদের মধ্যে যত সমস্যা ছিল এতদিন, সব যেন উধাও হয়ে গেল শ্রাবণ নীলার মাঝ থেকে। নীলার বাবাও অমত করল না শ্রাবণের প্রস্তাব, কারণ তিনিও শ্রাবণের সব জানতেন। শ্রাবণকে তার মামাদের সহ আসতে বলল নীলার পরিবার। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে শ্রাবণ যদিও তার মামাদের সাথে অত বেশি যোগাযোগ করতো না, তবুও তখন নিজের প্রয়োজনেই তাদের ডেকে আনলো শ্রাবণ। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে অনেককেই ঘৃণা করত শ্রাবণ, বাদ যাননি নিজের মাও। নীলার পরিবারের কথা অনুযায়ী শ্রাবণ তার মামা সহ নীলাদের বাসায় গেল। সকল কথাবার্তা শেষে দু পরিবার মিলে বিয়ের দিন ঠিক করলো 1 মাস পর, এবং শ্রাবণকে বলা হলো এই সময়ের মাঝে নিজেকে গুছিয়ে নিতে এবং বাবার বাসায় চলে যেতে। নীলা যে এত সহজে মত দিবে সেটা শ্রাবণ, নীলার মা কিংবা বোন কেউই আন্দাজ করতে পারেনি। একদিন নীলার মা আর ঝুমুর নীলাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে নীলা বলল, শ্রাবণ কখনোই খারাপ লাগার মতো ছেলে ছিল না। কেবল তার অহেতুক সন্দেহ আর অতিরিক্ত অধিকার দেখানোর কারণেই শ্রাবণকে আমার বিরক্ত লাগত। তখনকার অধিকার দেখানো শ্রাবণকে আমি চাইনি। এখন সে নিজেকে অনেক শুধরে নিয়েছে, তাই আমি রাজি হয়েছি। আর সে এখন খুব একা, তার আপন বলতে কেউ নেই। আর আমি এও জানি সে আমার প্রতি অনেক সৎ, এবং সে আমি ছাড়া আর কাউকে নিয়ে ভাববে না কখনো। সব কিছু ভেবেচিন্তে আমি রাজি হয়েছি। নীলার মা এবং ঝুমুরও চেয়েছিল নীলা ঠিক এই কাজটি করুক, নয়তো শ্রাবণের সাথে অনেক বেশি অন্যায় করা হবে তাদের। নীলা আবার শ্রাবণকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। এ এক অন্য স্বপ্ন। প্রেম এবং বিয়ে দুটিতে রয়েছে বিস্তর ব্যবধান, আর এ দুটি যখন একটি মানুষকে ঘিরেই হয় তাহলে তো কোনো কথাই নেই। নীলা শ্রাবণকে নিজের মতো করেই চাইতো। প্রতিটা মেয়েই তার প্রিয় মানুষকে যেমনটা চায়, আর সে জানে শ্রাবণ তাকে তার থেকেও বেশি ভালোবাসে। তাই শ্রাবণের প্রতি রয়েছে তার পূর্ণ বিশ্বাস। অন্তত শ্রাবণ তাকে কখনো জেনে শুনে কষ্ট দিবে না, আঘাত করবে না। শ্রাবণ তাকে অনেক বেশি আগলে রাখবে। এই 1 মাসে নিজেদের আরও গুছিয়ে নিতে অনেক আগ্রহী হয়ে উঠল নীলা। তাই নিয়ম করে প্রতিদিন শ্রাবণকে বোঝাতো কিভাবে চললে তারা সুখী হবে, কি করলে সে খুশি হবে, কি কাজ করলে তার ভালো লাগবে, খারাপ লাগবে, এসব। নীলা বিয়ে, সংসার, স্বপ্ন নিয়ে এত বেশি আনন্দিত ছিল যে কখনো শ্রাবণ, কখনো ঝুমুর কিংবা কখনো তার মাকেও এটা সেটা জিজ্ঞেস করে পাগল করে ফেলতো। শ্রাবণের সাথে বলতো সংসার গোছানো আর নিজের পরিবারকে নিয়ে এবং ভবিষ্যতে কি করবে তা নিয়ে। খুব সুন্দর নিরিবিলি একটা সংসার হবে আমাদের। সকালবেলা তুমি অফিসে চলে যাবে, যাওয়ার আগে আমি তোমাকে গুছিয়ে দেব, কোট, টাই, শার্ট, প্যান্ট সব। তুমি আলতো করে বুকে জড়িয়ে ধরে চুমু খাবে আমার কপালে। দুপুরে খাওয়ার সময় হলে তুমি চলে আসবে বাড়িতে, তারপর আমরা একসাথে খাবো। মাঝে মাঝে একটু আগে এসে আমার সাথে রান্না নিয়ে হইচই শুরু করে দিবে। বিকেলবেলা মাঝে মাঝে ঘুরতে বের হব, মায়ের বাসা, নদীর পাড় কিংবা কোনো কাশফুল বনে। সন্ধে হলে মোড়ে যে মামাটা বসে থাকেন তার দোকানে আমরা ফুচকা খাবো। রাত হলে মাঝে মাঝে আমরা স্টেডিয়ামের আলোতে হাঁটবো, আকাশ দেখব, তারা গুনবো। এভাবে করে কাটিয়ে দেব আমাদের পুরাটা জীবন। মায়ের কথা বলতো শ্রাবণ, নতুন সংসার এবং ঝুমুর কিংবা তার বাবাকে নিয়ে। আমাকে রোজ কল দিবে তুমি, আমি কল দিব না। আমি দেখব তোমরা আমাকে কতটা মনে রাখো। ঠিক ঝুমুরকে অত বেশি বকাঝকা করো না, ওর মন এখনও বাচ্চাদের মতো। বাবার ডায়াবেটিস, প্রেশার নিয়মিত চেক করবে। আর ঝুমুরের সাথে বলতো সবাইকে নিয়ে, বাদ পড়তো না তার বাবাও। আমি চলে গেলে তুই খুব একা হয়ে যাবে, তাই না রে? চিন্তা করিস না, আমি তোকে কল দিব রোজ। তুই কয়দিন পর পর চলে আসবি আমার কাছে। আর শোন, মা বাবাকে কম করে রাগাবি। নীলার এত আগ্রহ দেখে সবাই কিছুটা অবাক হয়ে গেল।
কিছুদিন আগেও যে মেয়েকে সবাই মিলে অনেক বুঝিয়ে শুনিয়ে শ্রাবণের সাথে কথা বলাতে ব্যর্থ হতো, আর সে মেয়ে হঠাৎ এত আগ্রহী কেন? শ্রাবণ নীলার এত আগ্রহ নিয়ে কখনো কিছু বলতো না কাউকে। ঝুমুর মাঝে মাঝে নীলাকে বলতো, তুই হঠাৎ এত বদলে গেলি কেন আপু? নীলা উত্তরে বলতো, তুই বুঝবি না, বিয়ে হলো অন্যরকম বন্ধন, প্রেম করতে করতে বিরক্ত চলে এসেছে। এখন সে নিজে উপার্জন করবে, আমাকে নিয়ে ভাববে, আমাদের সংসার হবে আরও কত কি। যখন বড় হবি তখন বুঝবি। আচ্ছা বলতো, বিয়েতে কি পরলে ভালো লাগবে, কোন রঙের শাড়ি? নীলা শুধু এসব বলতো ঝুমুরকে। দুবোন তখন ব্যস্ত হয়ে যেত কেনাকাটা নিয়ে। নীলা তখন বিভোর হতো সংসার নিয়ে, যেমনটা হয় ছোট্ট বালিকা তার প্রথম পুতুল বান্ধবীকে নিয়ে। তাকে কিভাবে সাজাবে, কিভাবে গোছাবে, কিভাবে শোয়াবে, পুতুলের যেন কোনো কষ্ট না হয়, এ নিয়ে শত চিন্তা বালিকার। শ্রাবণ সব গুছিয়ে তাদের নিজ বাসায় চলে গেল। যেহেতু সে তার দ্বিতীয় মায়ের সাথে কথা বলতো না, তাই সে তার সুবিধার জন্য একজন কাজের মহিলা রাখতে চাইল। নীলা এবং শ্রাবণ দুজনেরই পছন্দ মতো শ্রাবণের মায়ের বাসায় যে মহিলাটি কাজ করত তাকে কাজের জন্য রাখা হলো। নীলা নিজে গিয়ে শ্রাবণের রুম হতে শুরু করে সব গুছিয়ে দিল। সংসার হওয়ার আগেই নিজের অধিকার দেখাতে লাগলো সে। আমাদের রুমের বাঁ পাশে, না ঠিক মাঝ বরাবর থাকবে খাট, ডান পাশে সাজের আয়না, বাঁ পাশে আলমারি এবং আলনা। বারান্দায় থাকবে কয়েকটি ক্যাকটাস, একটি নাস্তার টেবিল আর দুটি চেয়ার। না না, তিনটি, না দুটি। উফ, নীলা, এলোমেলো হওয়া যাবে না। ঘর সাজাতে এলোমেলো হতে নেই, এতে ঘরটা ঠিকঠাক আর হয়ে ওঠে না। দেখতে দেখতে 1 মাস কেটে গেল তাদের। গায়ে হলুদও হলো নীলার মন মতো। আমাদের হলুদ হবে পাশাপাশি বসে একই স্টেজে, এক নতুন আলোয় আলোকিত করব একে অন্যের মুখ। তুমি আমি ঝুমুর মিলে অনেক মজা করব আমাদের শেষ প্রহরে। হলুদে নীলার নামের সাথে মিল রেখে নীলা পরেছিল নীল শাড়ি আর শ্রাবণ নীল পাঞ্জাবি। দুজনে পাশাপাশি বসে একে অন্যকে হলুদ লাগালো। দুজনে গানও গাইল। সেদিন নীলার জন্য একটি স্বপ্নের দিন ছিল। নির্দিষ্ট আনুষ্ঠানিকতার শেষে নীলা শ্রাবণের বিয়ে হলো। অন্যান্য মেয়ের মতো শ্রাবণের বাড়ি যাওয়ার সময় নীলা কাঁদতে চায়নি, বরং হাসি মুখে বিদায় নিতে চেয়েছিল সবার থেকে। অন্যরা কেঁদেছিল খুব, তার মা, ঝুমুর ও তার বাবা। শ্রাবণের প্রতি নীলার পরিবারের ছিল অগাধ বিশ্বাস। সে বিশ্বাস নিয়ে শ্রাবণের হাতে নীলাকে তুলে দিল নীলার বাবা মা। তাদের বিশ্বাস, শ্রাবণ কখনো তাদের মেয়েকে কষ্ট দিবে না, অনেক সুখে রাখবে নীলাকে। এ বিশ্বাস শুধু তাদের না, নীলা এবং ঝুমুরেরও। আর যেহেতু শ্রাবণের আপন বলতে কেউ নেই এবং সে তার সৎ মাকে দেখতে পারে না, তাই তারা এও বিশ্বাস করত যে শ্রাবণ প্রায় নীলাসহ তাদের বাসায় এসে থাকবে। বিদায় বেলায় যত আবদার এবং বিশ্বাস তারা সবই বলল শ্রাবণকে। ঝুমুরকে পাঠানো হলো নীলার সাথে এবং সাথে নীলার কিছু বান্ধবীকেও। নীলা শ্রাবণ যখন তার বাসায় পৌঁছালো তখন সন্ধ্যা 7টা। শ্রাবণের বন্ধু বান্ধবী শ্রাবণের সব সাজালো। তার অভিভাবক হিসেবে মামা মাম্মিরা তো ছিলই, এবং দূর থেকে ছিল তার সৎ মাও। নীলাকে শ্রাবণের রুমে নিয়ে গেল তার বোন এবং বান্ধবীরা। শ্রাবণ তখনও বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রাত বাড়তে থাকলে ঝুমুর এবং নীলার বান্ধবীরা শ্রাবণকে রুমে আসার কথা বললে সে বলল আরও পরে আসবে। রাত বাড়তে থাকলো, তবু আসলো না সে। রাত 10টা বাজলে ঝুমুর এসে শ্রাবণকে ডেকে নিয়ে গেল রুমে। তারপর আরও কিছু আনুষ্ঠানিকতা চলল। বাঙালির সব কিছুতে আনুষ্ঠানিকতার পরিমাণ এত বেশি যে মূল বিষয়টা মাঝে মাঝে আনুষ্ঠানিকতার আড়ালে হারিয়ে যায়। সকল আনুষ্ঠানিকতা শেষে ঝুমুর এবং অন্যরা বেরিয়ে গেল রুম থেকে। শ্রাবণের রুমে তখন সে, নীলা আর নীলার জড়ো হওয়া সমস্ত লজ্জা। খুব সম্ভবত বিয়ে হওয়ার মাধ্যমে একজন মেয়ে একজন নারী হয়ে ওঠে, হয়তো তার পরিপূর্ণতা পায় মাতৃত্বে। এতদিনের সম্পর্কের পর বিয়ে, এতদিনের পরিচয়, অথচ নীলা এত লজ্জা নিয়ে বসেছিল, মনে হয় যেন সে আগে কখনো শ্রাবণকে দেখেনি। আজই তাদের প্রথম পরিচয়। কারো মুখে কোনো কথা নেই, না নীলার না শ্রাবণের। এ রাতটির জন্য প্রথম দুজনের শত কৌতূহল, শত অস্থিরতা, অথচ আজ দুজনেই নিশ্চুপ, নীরব। শোনো নীলা, আমাদের বাসর হবে শিউলি এবং গোলাপ ফুলের মূর্ছনায়। জোনাক পোকার আলোয় দুজন গল্প করব সারা রাত। অতীতের কোনো দুঃখ সেদিন আর ছুঁতে পারবে না আমায়। পৃথিবীর সমস্ত সুখ জানবে তুমি।
আমরা কতটা আপন হয়ে থাকব। নীরবতা ভেঙে শ্রাবণ রুমের আলমারি খুলে কি যেন খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর আলমারি থেকে বের করলো এক বোতল হুইস্কি। নীলা নিচু হয়ে থাকায় বুঝতে পারেনি শ্রাবণ কি খুঁজে বের করলো। সে ভাবল শ্রাবণ তার দিকেই ফিরবে। তা না করে শ্রাবণ সরাসরি রুম থেকে বেরিয়ে গেল। নীলা পেছন থেকে একটি কথাই বলল, শোনো। কিন্তু তা মোটেও শ্রাবণের কান পর্যন্ত পৌঁছায়নি সেদিন। সে বন্ধুদের কাছে চলে গেল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।